চৌধুরী বাড়িতে আজ নতুন সূর্যের আলো যেন একরাশ ব্যস্ততা নিয়ে এসেছে। রান্নাঘর থেকে ভেসে আসছে মোমো করার সুগন্ধ। তিন যা মিলে মেহমানদারির রাজকীয় আয়োজনে ব্যস্ত। ড্রয়িং রুমে রফিক চৌধুরী আর অভিনিবিষ্ট মনে ব্যবসায় আলাপ করছেন, কিন্তু রফিক সাহেবের চোখ বরাবর দেওয়াল ঘড়ির কাঁটা ছুঁয়ে যাচ্ছে। রফিক চৌধুরী এসে পাশে বসতেই তিনি অস্থির হয়ে শুধালেন, কি রে অবি, রাহাতটা এত দেরি করছে কেন? কল করেছিলি? হ্যাঁ চাচ্ছু, এই তো জাস্ট 5 মিনিট জ্যামে আটকে ছিল, এখনই এসে পড়বে। অভি আশ্বস্ত করলো। ঠিক তখনই সিঁড়ির গোড়ায় মিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে অভির মুখটা উজ্জ্বল হয়ে উঠল। কিরে বনু, ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে আয়। মিশা এক চিলতে হাসি ঠোঁটে ঝুলিয়ে বড় আব্বুর পাশে গিয়ে বসলো। রফিক সাহেব পরম মমতায় মিশার মাথায় হাত রেখে বললেন, কি রে মা, কলেজে কোনো সমস্যা হয় না তো? মিশা বাচ্চা সুলভ ভঙ্গিতে হেসে উত্তর দিল। না বড়াব্বু, সব ঠিকঠাক। রান্নাঘর থেকে জাহানারার ডাক আসতেই মিশা সেদিকে ছুটে গেল। সেখানে এলাহি কাণ্ড দেখে তার চোখ ছানা বড়া। কি গো বড় মা, আজ এত পদের রান্না কেন? কেউ কি আসবে? জাহানারা বেগম হেসে বললেন, হ্যাঁ মা, রাহাতরা আজ জেবাকে দেখতে আসছে। মিশার বিস্ময় যেন কাটতেই চায় না। যে বাবুকে দেখতে আসছে? তুই দাঁড়িয়ে না থেকে যা তো মা, জেবাকে একটু তৈরি হতে সাহায্য কর। বড় মায়ের আদেশে মিশা তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো, কিন্তু মাঝপথেই যেন তার হৃদস্পন্দন থেমে গেল। সামনে স্বয়ং আহান দাঁড়িয়ে। মিশা চট করে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু আহানের বরফ শীতল কণ্ঠ তাকে পাথর করে দিল। আমার টি শার্টটা তোর কাছে, তাই না? মিশা বিদ্যুৎ বেগে ঘুরে আহানের দিকে তাকালো। তার সারা শরীর কাঁপছে। আহান তার দিকে না তাকিয়ে নির্লিপ্ত স্বরে যোগ করলো, দিয়ে যাস, ওটা নীলার দেওয়া গিফট, আমার মোস্ট ফেভারিট টি শার্ট। বলেই আহান গটগট করে নিচে নেমে গেল। মিশা সেই সিঁড়ির ধাপে কয়েক মুহূর্ত বিমূর্ত হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে নীল হয়ে যাচ্ছে তার। মানুষ কারো দুর্বলতা জেনে গেলে ঠিক কতটা নিষ্ঠুরভাবে সেখানে আঘাত করতে পারে, আর সে হাড়হিম করা বাস্তবতায় টের পেল। উপরে আসা নোনা জলটুকু প্রাণপণে গিলে নিয়ে সে যেবার রুমের দিকে পা বাড়ালো। দরজা খোলা থাকায় সে নক না করেই ঘরে ঢুকে পড়ল। দেখল জেবা আয়নার সামনে দাঁড়িয়ে লাজুক ভঙ্গিতে হাসছে। মিশাকে দেখেই সে থতমত খেয়ে গেল। মিশু, তুই? হ্যাঁ, কেন? আমি কি আসতে পারি না নাকি? আমি কি ওসব বলেছি নাকি সোনা? চল তো, একদম নাটক করিস না। জেবা নিজেকে সামলে নিয়ে বলল। মিশা দুষ্টুমি করে চোখ টিপে বলল, তার রাহাত ভাইয়ারা যে আসবে সেটা আমায় তো আগে বলে না তুমি। জেবা একটু থতমত খেয়ে কাঁচতে কাঁচতে বলল, আমি আমি ভেবেছি তুই বোধহয় সব জানিস, তাই আর আলাদা করে কিছু বলিনি। ঘোর অন্যায় করে ফেলেছো আপু। যাই হোক, রাহাত ভাইয়া কিন্তু দুলাভাই হিসেবে একদম পারফেক্ট। জেবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওড়নাটা ঠিক করতে করতে লাজুক হাসিতে লাল হয়ে উঠল। তা দেখে মিশা বিছানার আয়েশ করে বসে পা নাচাতে নাচাতে বলল, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। সব লজ্জা জমিয়ে রাখো, দুলাব্রোর সামনে গিয়ে পেও। এখন চট জলদি রেডি হয়ে নাও তো, তোমার হবু বর এলো বলে। মিশার এই দুলাব্র ডাক আর অনর্গল বকবকনিতে জেবা আর চুপ থাকতে পারল না। সে সোফা থেকে একটা কুশন তুলেই মিশার দিকে ছুঁড়ে মারল। অনেক পাকনামি শিখেছিস। কিছুক্ষণের মধ্যেই রাহাতরা চলে এলো। চৌধুরী বাড়ির সদর দরজায় তখন এক উৎসব মুখর পরিবেশ। সবাই কুশল বিনিময় করে ড্রয়িং রুমে কার্পেট মোড়ানো আভিজাত্যপূর্ণ সোফায় বসলেন। রফিক চৌধুরী আর সফিক চৌধুরী রাহাতের বাবার সাথে পুরনো দিনের গল্প জুড়ে দিলেন। এদিকে রাহাত বসেছে অভি আর আহানের মাঝে। তিন যুবকের মাঝে চমৎকার একটা আড্ডা জমে উঠেছে। মিশা, শুভা আর সিফা সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে পরম কৌতূহলে বড়দের কাণ্ড কারখানা দেখছে। রাহাতের ব্যক্তিত্ব আর মার্জিত কথা বলার ধরন দেখে তিন বোন মিলে পিট করে রাহাতের প্রশংসায় পঞ্চমুখ। হঠাৎ অভি ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে মিশাকে ইশারা করল জেবাকে নিচে নিয়ে আসার জন্য। বললে মিশা দৌড়ে ওপরে গেল এবং কিছুক্ষণ পর জেবাকে নিয়ে নিচে নেমে এলো। লাল পাড়ির সাদা জামদানি শাড়িতে জেবাকে আজকে অপার্থিব সুন্দর লাগছে। রাহাত এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে জেবার দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন মুগ্ধতার ঘোর। দুই পরিবারের দীর্ঘ আলাপের পর যখন চূড়ান্ত সম্মতির আভাস পাওয়া গেল,
তখন রাহাতের বাবা একটি হীরের আংটি বের করে জেবার আঙ্গুলে পরিয়ে দিলেন। আংটি বদলের মধ্যে দিয়ে সম্পর্কের প্রথম ধাপটি পূর্ণ হলো। রাহাত 1 বছরের জন্য একটা কাজে বিদেশ যাবে। সে ফিরলেই ঘটা করে বিয়ের সানাই বাজবে। পুরো বাড়িতে তখন খুশির জোয়ার। এই আনন্দ ঘন হইচইয়ের মাঝে মিশা নিঃশব্দ ভিড়ে থেকে একটু দূরে সরে গেল। সিঁড়ির দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সোফায় বসা সেই গুরু গম্ভীর পুরুষটির দিকে। আহান তখন কফিতে চুমুক দিচ্ছে, তার মুখে কোনো বাড়তি আবেগ নেই। তারপর মিশা হৃদয়ের গহীনে একাকিয়ে উঠল। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘেরে ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। মিশার চঞ্চলতা যেন সারা বাড়ির প্রাণ। তার যত আবদার, যত দুষ্টুমি সবই ছিল বাবা হাফিজ চৌধুরীর কাছে জমা। কিন্তু হাফিজ চৌধুরী জাপানে থাকায় মিশা সেই শাসনের বাইরে আবদারগুলো একমাত্র ঠিকানা হয়ে উঠলেন রফিক চৌধুরী। রফিক চৌধুরীও মিশাকে নিজের মেয়ে থেকে আলাদা করে ভাবেনি কখনো। মিশা মাঝরাতে আইসক্রিম খাওয়ার বায়না ধরলে কিংবা নতুন কোনো দামি গ্যাজেটের বা আবদার করলে রফিক চৌধুরী বিনা বাক্যে সেটা মিশার সামনে হাজির করতেন। আজও মিশা তেমনই এক অদ্ভুত আবদার মিটিয়ে রফিক চৌধুরী হাসতে হাসতে ড্রয়িং রুমে আসছিলেন। ঠিক তখনই অভির ফোনটা এলো। ফোনের ওপাশে অভির কণ্ঠস্বরটা অস্বাভাবিক ছিল না। হাঁপাতে হাঁপাতে সে কথা বলছিল, যেন কান্নার দমকে তার দম বন্ধ হয়ে আসছে। রফিক চৌধুরী বিচলিত হয়ে বললেন, কি রে বাপ, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আব্বু, আব্বু, ছোট আব্বু আর নেই। মুহূর্তেই সময়টা যেন থমকে গেল। রফিক চৌধুরী টাল সামলাতে না পেরে সোফায় ধপাস করে বসে পড়লেন। তার ফ্যাকাশে মুখ দেখে জাহানারা বেগম রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। কি হয়েছে? এমন করছো কেন তুমি? কার ফোন? একে একে বাড়ির সবাই জড়ো হলো। রফিক চৌধুরী যেন পাথর হয়ে গেছেন। তিনি খুব অস্পষ্ট স্বরে কাঁপা কাঁপা গলায় বললেন, হাফিজ, হাফিজ আর নেই। পুরো ঘরে এক নিরেট স্তব্ধতা নেমে এলো। সালমা তখন ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে ঢুকছিলেন। খবরটা কানে যাওয়া মাত্রই হাতের কাছের গ্লাসগুলো মেঝেতে আছড়ে পড়ল। তিনি এক বুক আর্তনাদ নিয়ে রফিক চৌধুরীর পায়ের কাছে লুটিয়ে পড়লেন। এ কি বললেন ভাইজান আপনি? জাহানারা আর সাফিনা বেগম চেষ্টা করলেও সালমাকে মেঝে থেকে টেনে তুলতে পারলেন না। স্বামী হারানোর হাহাকারে তিনি তখন দিশেহারা। রফিক চৌধুরী জানালার দিকে মুখ ফিরিয়ে নিঃশব্দে কাঁদছেন, আর শফিক চৌধুরীর চোখের জল চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে। পুরো চৌধুরী বাড়িটা যেন মুহূর্তেই এক জীবন্ত ধ্বংস স্তূপে পরিণত হলো। নিচতলা থেকে ভেসে আসা সেই বুক ফাটা আর্তনাদ শুনে মিশা, সুভা আর সিফা হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। মাকে ওভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে মিশার বুকটা ধক করে উঠল। সে দৌড়ে গিয়ে সালমাকে জড়িয়ে ধরল। আম্মু, ও আম্মু, এমন করছো কেন? কি হয়েছে আমাদের? মিশার দিশেহারা চোখগুলো সবার মুখে অপরাধী খুঁজছিল। সে চিৎকার করে বলল, ও বড় মা, ও বড় আব্বু, কথা বলছো না কেন কেউ? তোমরা সবাই এভাবে কাঁদছো কেন? জাহানারা বেগম টলমলে পায়ে এগিয়ে এসে মিশাকে টেনে নিজের বুকের মাঝে চেপে ধরলেন। কান্নায় ভেঙে পড়ে বললেন, তোর বাপ আর নেই রে মিশু। হাফিজ আমাদের ছেড়ে চলে গেছে। কথাটা শোনা মাত্র মিশা যেন বৈদ্যুতিক শক খেলো। সে ছিটকে সরে এলো জাহানারার বুক থেকে। বড় বড় চোখে তাকিয়ে অবিশ্বাসের সুরে চিৎকার করে বলে উঠল, কি বলে তুমি? দেখো বড় মা, এসব নিয়ে একদম মজা করবে না বলে দিলাম। আমার আব্বু নেই মানে কি? আমার আব্বু আমার ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ, রফিক চৌধুরী আর স্থির থাকতে পারলেন না। তিনি এগিয়ে এসে মিশাকে নিজের কাছে টেনে বসালেন। মিশার গলার স্বর কান্নায় বুঝে এসে ভারী হয়ে গেছে। সে রফিক চৌধুরীর পাঞ্জাবি খামচে ধরে বলল, ও বড় মা, আব্বু দেখো না বড় মা, কি সব অলক্ষণে কথা বলছে। আব্বু দেখো না, তুমি চুপ করে আছো কেন? তুমি তো আমার সুপার হিরো, বলো না এইগুলো সব মিথ্যে বলো। রফিক চৌধুরীর বলার মতো কোনো ভাষা ছিল না। মিশার কান্নায় তার বুক ফেটে যাচ্ছিল। মিশা উন্মাদের মতো আবার বলে উঠল, ও বড় আব্বু, কিছু একটা বলো, তুমি এভাবে কাঁদছো কেন? রফিক চৌধুরী মিশাকে বুকের মাঝে চেপে ধরে কান্নায় ভেঙে পড়লেন।
বড় আব্বুর সে আর্তনাদ দেখে মিশাও আর নিজেকে ধরে রাখতে পারল না। সে যেন এক অবুঝ শিশুর মতো ফপিয়ে কেঁদে উঠল। তাদের এই হাহাকারে চৌধুরী বাড়ির আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠল। শফিক চৌধুরী নিজেকে একটু শক্ত করে দূরে সরে গেলেন। কাঁপা কাঁপা হাতে আহানকে ফোন দিয়ে সবটা জানালেন। খবরটা পাওয়া মাত্রই আহান ঝড়ের বেগে আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেল। বাড়ির সবার এই দশা দেখে তার পা যেন অচল হয়ে আসছিল, কিন্তু তাকে এই মুহূর্তে শক্ত হতে হবে। আহান তখনই অভিকে কল করলো। কয়েকবার রিং হওয়ার পর কলটা কেটে গেল। দ্বিতীয়বার যখন ধরল, ওপাশে অভির গলা শুনে মনে হচ্ছিল সে নরক যন্ত্রণা সহ্য করছে। আহান ধীর স্থিরভাবে সবটা শুনল। জাপানের সেই নিথর সড়কে এক ঘাতক গাড়ি হাফিজ সাহেবের গাড়ির ওপর দিয়ে চলে গেছে। নিমিষেই শেষ হয়ে গেছে এক উজ্জ্বল প্রাণ। অভির সাথে দীর্ঘ আলোচনার পর ঠিক হলো হাফিজ সাহেবকে শেষবারের মতো বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। কোনো সাধারণ বিমানে নয়, একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করা হয়েছে যাতে দ্রুততম সময়ে তাকে দেশে আনা যায়। ঠিক করা হয়েছে আইনি সকল প্রক্রিয়া শেষ করে আজকের মধ্যে জাপানের মাটি থেকে হাফিজ চৌধুরীকে নিয়ে শেষ যাত্রা শুরু হবে তার চিরচেনা জন্মভূমির উদ্দেশ্যে। রাতের আধার চিরে অ্যাম্বুলেন্সের সাইরেন যখন চৌধুরী বাড়ির গেটে থামল, তখন চারপাশ থেকে নিথর নিস্তব্ধতা ঘেরা। ব্যবসার কর্মচারী কর্মকর্তা থেকে শুরু করে হাফিজ সাহেবের অগণতিক বন্ধু বান্ধব সবাই তখন আঙিনায় ভিড় করেছেন। গাড়ি থেকে বিধ্বস্ত অবস্থায় অভি নেমে আসতেই আহান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুই ভাইয়ের নিঃশব্দ কান্নায় বাতাস ভারী হয়ে উঠল। কফিন যখন গাড়ি থেকে নামানো হলো, সালমা উন্মাদের মতো ছুটে গিয়ে স্বামীর লাশের ওপর আছড়ে পড়লেন। তার গগনবিদারী আর্তনাদে উপস্থিত সবার চোখ ভিজে উঠল। রফিক চৌধুরী তখনও মিশাকে বুকের মাঝে আগলে রাখার চেষ্টা করছিলেন। সুভা আর সিফা তাদের মা সাবিনাকে ধরে চিৎকার করে কাঁদছে। মিশা হঠাৎই রফিক চৌধুরীর বাঁধন ছিঁড়ে পাগলের মতো তার বাবার কাছে দৌড়ে যেতে চাইল। আহান দ্রুত তাকে মাঝপথে আটকে নিজের বুকের মাঝে ঝাপটে ধরল। মিশা তখন আহানের বুকেই আছড়ে পড়ল। তার কান্না যেন থামার নয়। হাফিজ চৌধুরী ছিলেন সাদা মনের মানুষ। তার অমায়িক ব্যবহার আর সততার কারণে কর্মচারী থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই তাকে হৃদয়ে জায়গা দিয়েছিল। তাই তার এই আকস্মিক বিদায় যেন সবাইকে শোক স্তব্ধ করে দিয়েছে। দাফন শেষে সবাই যখন বিধ্বস্ত অবস্থায় ড্রয়িং রুমে বসেছিল, ঠিক তখনই এক চরম বিপর্যয় ঘটল। মিশা হঠাৎ নীল হয়ে গেল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দাঁতে দাঁত লেগে এক বিভৎস অবস্থা। বাড়ির সবার কান্না যেন আতঙ্কের রূপ নিল। আহান এক মুহূর্ত দেরি না করে মিশাকে পাজাকোলা করে তুলে নিল। হসপিটালের দিকে ছুটল, সাথে শফিক আর সাবিনা। বাকিরা যেতে চাইলে আহান শক্ত গলায় অভিকে বলল, ভাইয়া তুমি বাড়িতে আব্বু আর ছোটাম্মুকে সামলাও। হাসপাতালের এমার্জেন্সিতে মিশাকে নিয়ে যাওয়ার পর শফিক চৌধুরী করিডোরের এক কোণে মাথা নিচু করে বসে পড়লেন। তার চোখের সামনে শৈশবের স্মৃতিগুলো ভেসে উঠেছে। রফিক, শফিক আর হাফিজ তিন ভাই যেন ছিল এক প্রাণ। তাদের ছোট বোন জেরিনের সাথে কাটানো সে খুনসুটি, হাফিজের সেই শান্ত স্বভাবের হাসি, সবই এখন অতীত। বড় ভাই হিসেবে হাফিজকে আগলে রাখতে পারেনি এই অপরাধবোধে তার কান্না থামছিল না। সাবিনা বেগম পাশে বসে শফিক চৌধুরীর মাথায় হাত রাখলেন, কিন্তু নিজের চোখের জলও আড়াল করতে পারলেন না। কিছুক্ষণ পর বের হয়ে ডাক্তার গম্ভীর মুখে আহানকে আলাদা করে ডেকে নিলেন। করিডোরের এক প্রান্তে গিয়ে ডাক্তার বললেন, মিশার অবস্থা ভালো নয়। তীব্র মানসিক আঘাত বা ট্রমা থেকে তার কনভার্সন ডিসঅর্ডার দেখা দিয়েছে। ওর ফুসফুসে কোনো সমস্যা নেই, কিন্তু মন মানতে পারছে না বলে শরীর অক্সিজেন নিতে অস্বীকার করছে। ওকে এই ট্রমা থেকে বের করে আনতে না পারলে বড় কোনো বিপদ হতে পারে। আহানের চোয়াল শক্ত হয়ে এলো। সে জানে এই মুহূর্তে মিশাকে কেবল ওষুধ দিয়ে সুস্থ করা সম্ভব নয়, তবে ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা অপরিহার্য। ওটির ভেতরে গিয়ে দেখলো মিশা তখনও অক্সিজেন মাস্কের নিচে ছটফট করছে। অচেতন অবস্থাতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ডাক্তার আহানকে আশ্বাস দিলেন যে তারা মিশার শারীরিক স্থিতিশীলতার জন্য সব রকম চেষ্টা করছেন এবং একজন বিশেষজ্ঞ মনোবিদের পরামর্শ নেওয়া জরুরি। মানসিক আঘাত থেকে সেরে উঠতে সময় লাগবে এবং এক্ষেত্রে প্রিয়জনদের পাশে থাকাটা খুব দরকার। আহান ধীর পায়ে মিশার শিয়রে গিয়ে বসল।
ডাক্তারদের অনুমতি নিয়ে ওর বরফ শীতল হাতটা নিজেদের হাতের মুঠোয় নিয়ে খুব নিচু স্বরে ডাকলো। মিশু, এই যে আমি, তাকিয়ে দেখ। মিশা কোনো সাড়া দিল না। আহানোর কপালে হাত রেখে অত্যন্ত ধৈর্য নিয়ে মাথায় বিলি কাটতে শুরু করলো। সে জানে মিশার অবচেতন মন এখনো বাবার স্মৃতিতে আটকে আছে এবং তাকে এই কষ্ট থেকে বের করে আনার জন্য চিকিৎসার পাশাপাশি মানসিক সমর্থন খুব প্রয়োজন। আহান পরম মমতায় মিশার কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, তোর আব্বু তোকে খুব ভালোবাসতেন, তাই না? তিনি কি কখনো চাইতেন তার রাজকন্যা এভাবে কষ্ট পাক? ডাক্তার আঙ্কেলরা চেষ্টা করেছেন তোকে সুস্থ করতে, আর আমরা সবাই তোর পাশে আছি। তুই যদি একটু চেষ্টা করিস তবে এই কঠিন সময়টা পার হয়ে যাবে। তোর আব্বুর কথা ভেবে একটু শক্ত হ। আহানের কণ্ঠে সেই অদ্ভুত মায়া আর আকুতি মিশার মনে হয়তো একটু হলেও প্রভাব ফেলল। দীর্ঘক্ষণ পর মিশার শক্ত হয়ে যাওয়া শরীরটা ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। দাঁতের বাঁধন আলগা হলো। নার্স ওর মাস্ক সরিয়ে এক ফোঁটা পানি ও ঠোঁটে দিলেন। মিশা খুব ক্ষীণ চোখ মেলে তাকালো। আহানকে দেখে ওর চোখের জল বাদ মানল না। ডাক্তার জানালেন যে মিশার শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হয়েছে, তবে এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। আহান ওকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি আছি তো মিশু, আমরা সবাই মিলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। দীর্ঘ লড়াইয়ের পর মিশার শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হয়ে এলো। ডাক্তাররা আহানকে ধন্যবাদ জানালেন পাশে থাকার জন্য এবং মনে করিয়ে দিলেন যে মিশার সুস্থতার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। আহানের সেবা আর ভালোবাসা মিশে যেন এক নতুন জীবন ফিরে পেল। কিছুদিন আগে সে বিষাদ কাটিয়ে সে এখন অনেকটা স্বাভাবিক। একদিন আহান বাড়ি ফেরার সময় সবার জন্য উপহার নিয়ে এলো। মা, চাচি আর বোনেদের জন্য পছন্দের শাড়ি আনলো সে, আর মিশার হাতে তুলে দিল একটা মায়াবী আকাশি রঙের শাড়ি। আকাশের মতো স্বচ্ছ সেই শাড়িটা হাতে পেয়ে মিশার আনন্দ যেন আর ধরে না। সে শাড়িটা বুকে জাপটে ধরে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে শাড়িটা জড়িয়ে ধরল। দ্রুত শাড়িটা পরে চুলে একগুচ্ছ তাজা ফুল গুজে সে সোজা চলে গেল ছাদে। বিকেলের পড়ন্ত রোদে মিশা তখন উড়ন্ত প্রজাপতির মতো ডানা মেলছে। আকাশের দিকে দুই হাত বাড়িয়ে সে আওড়াতে লাগলো, আপনি আমার প্রেম সাগরে হঠাৎ আছড়ে পড়া ঢেউ আহান ভাই। আপনি আমার বুক পাঁজরে সযত্নে আগলে রাখা সুপ্ত ভালোবাসা। আপনি আমার উস্কো খুস্কো চুলের খোপায় গোজা একগুচ্ছ কাঠগোলাপ। আপনি আমার বুক জমিনে আছড়ে পড়া সুনামি, যা ধেয়ে এসে আমাকে এলোমেলো করে দেয় বারংবার। তবুও আমি আপনাতেই আসক্ত। শুনেছেন? ভালোবাসি, ভালোবাসি। বলেই একটা গভীর নিঃশ্বাস নিয়ে হাসতে লাগলো সে। ঠিক তখনই পেছনে শুকনো কাশির শব্দে চমকে উঠল মিশা। তাকিয়ে দেখে অভি দাঁড়িয়ে আছে, মুখে এক রহস্যময় হাসি। মিশা ভয়ে কুঁকড়ে গেল। মনে মনে ভাবলো সব শুনে ফেললো না তো। ভয়ে সে দাঁত দিয়ে নখ কাটতে শুরু করলো। অভি এগিয়ে এসে এক ভ্রু নাচিয়ে বলল, তা ওই সুনামি কি জানে যে তুই তার প্রেমে হাবুডুবু খাচ্ছিস? মিশা থতমত খেয়ে আমতা আমতা করে বলল, ইয়ে, না, মানে কি ইয়ে ইয়ে করছিস? সোজা বল, সে কি জানে? না, জানে না। মিশার এই সহজ স্বীকারোক্তিতে অভি হো হো করে হেসে উঠল। মিশা রেগে গিয়ে বলল, হাসছো কেন ভাইয়া? আহান ভাইকে বলে সে কি আমায় আস্ত রাখবে? অভি হাসতে হাসতেই বলল। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি তাকে। মিশা আতঙ্কিত হয়ে অভির পথ আগলে দাঁড়ালো। এই না না, তুমি কিছু বলো না, আমিই বলবো। সময় আসুক তখন বলবো। অভি নাচর বান্দা। না, আজকেই বলতে হবে। তারপর মিশাকে নিয়ে নিচে চলে যায় অভি। আহান সেখানে এক মনে ল্যাপটপে কিছু করছিল। ভয়ে মিশার হাত পা কাঁপছিল। অভিকে অনেক আকুতি করার পরও শোনেনি সে। একরকম ধাক্কা দিয়ে আহানের সামনে পাঠিয়ে সিঁড়ির কোণে লুকিয়ে পড়ল। মিশা ধীরে ধীরে আহানের ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। আহান ঘাড় ঘুরিয়ে মিশাকে একবার দেখে আবার নিজের কাজে মনোযোগ দিয়েছে। মিশা অনুনয়ের চোখে সিঁড়ির কাছে লুকোনো অভির দিকে তাকিয়ে বলল, বোধহয়। ভাইয়া, বাঁচিও। আহান ল্যাপটপে চোখ দিয়েই বলল। কি হয়েছে, কিছু বলবি? মিশা থতমত খেয়ে বলে, হ্যাঁ। বল। না মানে আসলে আমি শাড়িটা পরেছি। দেখেছি, মানিয়েছে তোকে। আহানের এহেন কথায় মিশা কিছুটা সাহস পেয়ে এক নিঃশ্বাসে বলল, আহান ভাই, এই শাড়িটা খুব সুন্দর। আসলে আপনিও খুব সুন্দর। মানে আমি আপনাকে বলতে চাই যে
আমি আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কথাটা বলেই মিশা চোখ বন্ধ করে ফেলল, যেন বড় কোনো বিস্ফোরণের অপেক্ষা করছে। চারপাশ একদম নিস্তব্ধ। আহান ধীরে ল্যাপটপ বন্ধ করে মিশার সামনে দাঁড়ালো। মিশা চোখ মেলল না, কিন্তু অনুভব করতে পারল আহান ঠিক তার সামনেই এসে দাঁড়িয়েছে। কয়েক সেকেন্ডের অসহ্য নীরবতা, তারপর আহানের সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, যা আজ অন্যদিনের চেয়েও অনেক বেশি ধারালো। চোখ খোল মিশা। আহানের কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু এক হিমশীতল কঠোরতা। মিশা ভয়ে ভয়ে চোখ মেলতেই দেখল আহানের তীক্ষ্ণ দৃষ্টি তার ওপর স্থির হয়ে আছে। সেখানে না আছে ভালোবাসা, না আছে কোনো প্রশ্রয়। আহান একটু ঝুঁকে নিচু স্বরে বলতে শুরু করলো, ভালোবাসি শব্দটা বলা যতটা সহজ, তার ভার বহন করা ততটাই কঠিন। তুই কি জানিস তুই এইমাত্র কি বললি? নাকি ওই শাড়ির রঙের মতো তোর আবেগগুলো আজ সস্তা হয়ে গেছে? মিশার ঠোঁট দুটো কেঁপে উঠল, কিন্তু আহান থামল না। সে আরও এক ধাপ এগিয়ে এলো। তোর বয়সের এই চপলতাকে যদি তুই ভালোবাসা মনে করিস, তবে সেটা তোর ভুল। আর যদি ভেবে থাকিস তোর এই এক লাইনে স্বীকারোক্তি আমাকে টলিয়ে দেবে, তবে তুই আমাকে চিনতেই পারিসনি। আহান এবার সোজা হয়ে দাঁড়িয়ে তাচ্ছিল্যে সুরে বলল, নিজের লিমিট ক্রস করিস না। এই শাড়ি, এই সাজ সবই তোকে মানায়, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে এই অবাস্তব প্রলাপগুলো মানায় না। যা এখান থেকে, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন কর, তুই কি আসলেও ভালোবাসার যোগ্য হয়েছিস, নাকি কেবল আবেগের জোয়ারে ভাসছিস? কথাগুলো শেষ করে আহান একবারও পেছনে ফিরে না তাকিয়ে গটগট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। মিশা পাথরের মতো দাঁড়িয়ে রইল। সিঁড়ির কোণে লুকিয়ে থাকা অভিও তখন স্তব্ধ। ড্রয়িং রুমের ওই উজ্জ্বল আলোতেও মিশার মনে হলো তার চারপাশটা হঠাৎ নিকষ কালো অন্ধকারে ডুবে গেছে। মিশার ভাবনার জগতে ছেদন ঘটালো। খাটের ওপর থাকা মোবাইল বেজে ওঠায় মিশা দ্রুত গিয়ে কল রিসিভ করলো। ও পাশে সাইমার আওয়াজ, কিরে মিশা, কি হয়েছে বলতো? ভার্সিটি আসছিস না কেন? বাড়িতে জেবা আপুর বিয়ের কথা চলছে তো, তাই যাচ্ছি না। কালকে থেকে যাবো ইনশাআল্লাহ। তাহলে কালকে দেখা হচ্ছে কিন্তু। ভার্সিটির করিডোর দিয়ে জেবা আর মিশা যখন হাঁটছিল, চারপাশের হইচই যেন মিশার কানেই যাচ্ছিল না। সে এখনও আহানের সেই পাথরের মতো শীতল চাহনিটা ভুলতে পারেনি। জেবা লক্ষ্য করলো তার শান্ত বোনটা আজ বড্ড বেশি উদাস। মিশা, কি হয়েছে রে তোর? সেই সকাল থেকে দেখছি কেমন যেন ঘোরের মধ্যে আছিস। জেবা মিশার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো। মিশা কোনো মতে হাসি টেনে বলল, কিছু না আপু, রাতে ঘুম ভালো হয়নি তো তাই। ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে ওরা মেইন রোডে এসে দাঁড়ালো রিক্সার জন্য। রোদের তেজ বাড়ছে আর রিক্সাওয়ালা যেন আর সব হাওয়া হয়ে গেছে। জেবা যখন ওড়না দিয়ে কপাল মুছছে, ঠিক তখনই একটা কালো কাচ তোলা বিশাল পাজেরও গাড়ি বিকট শব্দে ব্রেক কষে ওদের ঠিক সামনে এসে থামলো। গাড়ির পিছনের দরজাটা ধীরে ধীরে খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো এক শার্ট ঊর্ধ্ব দীর্ঘদেহী মানুষ, চোখে দামি সানগ্লাস, ঠোঁটের কোণে একটা কুৎসিত তাচ্ছিল্যের হাসি। রুবায়েত কাদেরি, এলাকায় যার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, যার ক্ষমতার দাপটে মাটি কাঁপে। যে বা মানুষটাকে দেখেই পাথরের মতো জমে গেল। তার চোয়াল শক্ত হয়ে এলো, চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে ঘৃণা। কারণ এই কুখ্যাত রাজনীতিবিদ আর কেউ নন, যে বা জন্মদাতা পিতা। যদিও সেই পরিচয়টা বহু আগেই নর্দমায় ফেলে দিয়েছে সে। রুবায়েত সানগ্লাসটা খুলে যেবার আপাদমস্তক একবার দেখলো, তারপর মুখের পানে রস মেশানো বিভৎস এক গালি দিয়ে কর্কশ গলায় বলে উঠল, কিরে হারামির বংশ, রাস্তায় রিস্কার জন্য লটর পটর করছিস কেন? চৌধুরী বাড়ি কি ফকির হয়ে গেছে, নাকি যে এখন রাজপথে ভিখারি সাজতে হচ্ছে? যেবা শান্ত কিন্তু ঘৃণা ভরা গলায় বলল, চৌধুরী বাড়ি ফকির নয়, ফকির আপনার মস্তিষ্ক। রুবায়েত হো হো করে বিশ্রীভাবে হেসে উঠল। সেই হাসিতে পুরো রাস্তা যেন কেঁপে উঠল। শোন, আমার শরীরে যে রক্ত তোর ধমনীতে বইছে, সেটা চুনো সুরকি না। রাজনীতির ময়দানে কত বড় বড় শয়তানকে আমি পায়ের তলায় পিষেছি, আর তুই আমাকে নীতি কথা শোনাস? শোন, বেশি তেজ দেখাস না, তিনি চিপ ছিঁড়ে ফেলবে একদম। আশেপাশের মানুষ ভয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে দ্রুত হাঁটছে। মিশা ভয়ে যেবার হাতটা শক্ত করে চেপে ধরল। রুবায়েত এবার মিশার দিকে তাকিয়ে নোংরা ইঙ্গিত করে বলল, বেশ ডাগর ডুগর হয়ে উঠেছ। এই যে শুনছিস, চৌধুরী বাড়ির মেয়ে হয়ে জন্মে বড় ভুল করে ফেলেছিস। খুব শীঘ্রই তোদের এই জেদ আমি মাটির সাথে মিশিয়ে দিব।
মিশা আর জেবা দুজনের চোখেই তখন আগুনের লেলিহান শিখা। রুবায়েত কাদেরের বিষাক্ত কথাগুলো যেন বাতাসের আর্দ্রতা কমিয়ে দিচ্ছে। জেবা মিশার হাতটা আরো শক্ত করে ধরলো, যেন এই স্পর্শ দিয়ে তাকে সাহস যোগাচ্ছে। তাদের এই স্থির, অবিচল আর তীব্র ঘৃণামাখা দৃষ্টি দেখে রুবায়েতের মতো পাষণ্ড মানুষেরও মুহূর্তের জন্য অস্বস্তি হলো। জেবা এক পা এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনার মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা শব্দই নর্দমার চেয়েও নোংরা। ক্ষমতার দাবতে হয়তো আপনি দুনিয়া কাঁপাতে পারবেন, কিন্তু আমাদের ঘৃণাটুকু কেনার সামর্থ্য আপনার নেই। মিশা কথা বলতে পারছিল না ভয়ে, কিন্তু তার চোখগুলো রুবায়েতকে বুঝিয়ে দিচ্ছিল সে তাকে কতটা ঘৃণা করে। রুবায়েত কাদেরী আবার সে কুৎসিত হাসি হেসে গাড়িতে উঠতে উঠতে গজগজ করে বলল, রক্তের তেজ দেখছি খুব, মনে রাখিস এই তেজ ভাঙতে আমার 1 সেকেন্ডও লাগবে না, জ্যান্ত কবর দিয়ে দিব একদম। গাড়িটা কালো ধুলো উড়িয়ে চলে যেতেই জেবা একটা দীর্ঘশ্বাস ফেলল। রাস্তার মানুষের কৌতূহলী চাহনি উপেক্ষা করে সে মিশার দিকে তাকিয়ে বলল, ভয় পাস না মিশা। চৌধুরী বাড়ির বিশাল ছাদটায় তখন বিকেলের ম্লান আলো। কার্নিশে হেলান দিয়ে বসেছিল দুই ভাই, অভি আর আহান। তবে পরিবেশটা আড্ডার নয়, বরং বেশ থমথমে। 7 মাস আগের হাফিজ চৌধুরীর জাপানে সে ভয়াবহ পথ দুর্ঘটনা তাদের রাতে ঘুমোতে দিচ্ছে না। ওপর থেকে সব স্বাভাবিক মনে হলেও এর ভেতরে যে গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে সেটা দুই ভাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। অভি শুকনো গলায় বলল, সিসিটিভি ফুটেজের আশায় বসে থেকে লাভ নেই আহান। জাপানিজ পুলিশই যা বলুক, হিটম্যানরা কাজটা বড্ড নিখুঁতভাবে করেছে। ব্লাইন্ড স্টপগুলো ওরা আগে থেকেই চিনত, কোনো ক্যামেরায় ওদের ছায়া পর্যন্ত নেই। আহান হাতের ফাইলটা সজোরে বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তার মানে তুমি বলতে চাইছো টোকিওতে বসে কেউ এই ব্লুপ্রিন্ট সাজায়নি? শখটা তৈরি হয়েছে এখান থেকেই। অভি একটু ঝুঁকে এলো, কণ্ঠস্বর নামিয়ে আনলো ফিসফিসানিতে। ঠিক তাই, গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে ঠিকই, কিন্তু চাচার ল্যাপটপ ব্যাগটা উধাও। একজন পেশাদার খুনি ছাড়া এত নিখুঁতভাবে প্রমাণ কেউ লোপাট করতে পারে না। আমাদের তদন্তটা সিসিটিভি দিয়ে নয়, বরং চাচার শেষ কয়েকটা কল আর এই বারের পুরনো শত্রুতা দিয়ে শুরু করতে হবে। চৌধুরী বাড়ির ডিনার টেবিলটা আজ যেন একটু বেশি মুখর। আহান হঠাৎ গলা ছেড়ে পরিষ্কার করে নিল। সরাসরি রফিক চৌধুরীকে উদ্দেশ্য করে সে বলল, আব্বু, নীলার কথা তো আগেই তোমাদের জানিয়েছিলাম। মুহূর্তেই টেবিলের বাকি সবার দৃষ্টি আহানের দিকে পড়ল। রফিক চৌধুরী মৃদু হেসে বললেন, হ্যাঁ বাবা, মনে আছে। আহান কিছুটা ইতস্তত করে যোগ করল, আসলে নীলার বাবা মা আমাদের বাসায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন। ওনারা চাচ্ছেন সরাসরি কথা বলতে। রফিক চৌধুরীর মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। এ তো বেশ ভালো কথা, ওনাদের সদরে আমন্ত্রণ জানাও। বিয়ের আলাপটা আগানো দরকার। ভাবছি তোমার আর যেবার বিয়ের আয়োজনটা একসাথেই সেরে ফেলবো। পাশ থেকে জাহানারা বেগম খুশিতে ডগমগ হয়ে বলে উঠলেন, ঠিক বলছো, আমার ঘরের বউটাকে এবার দ্রুত ঘরে তোলার ব্যবস্থা কর তো বাপ। আহান আর চোখে একবার মিশার দিকে তাকালো। মিশা তখন নুয়ে পড়া ঘাড় তুলে তাকানোর সাহস পাচ্ছে না, শুধু প্লেটের ভাতে আঙুল দিয়ে অর্থহীন কিছু আঁকিবুকি করছে। চোখের কোণে জমা হওয়া অবাধ্য জলটুকু সে প্রাণপণে গিলে ফেলার চেষ্টা করছে। মিশার বুকের ভেতরটা তখন হাহাকার করছে। তার মানে বাড়ির সবাই নীলার কথা আগে থেকে জানতো। শুধু সেই জানতো না, অভি আর চোখে আহানের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ঝুলে থাকা ওই কুটিল হাসিটা অভির চেনা। ও জানে নীলার প্রসঙ্গটা এভাবে হুট করে তোলা মোটেও কাকতালীয় নয়। এটা মিশাকে মানসিকভাবে চূর্ণ করার একটা নিষ্ঠুর কৌশল মাত্র। হঠাৎ রফিক চৌধুরী পরিবেশটা হালকা করতে হেসে উঠলেন। আহানের দিকে ইঙ্গিত করে রফিক চৌধুরীকে বললেন, তা মেজ আব্বাজানের তো ব্যবস্থা করলে ভাইজান, এখন এই বড় দামড়াটার কি হবে? ও তো বিয়ের নাম শুনলেই 10 হাত দূরে পালায়। রফিক চৌধুরী এবার অভির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। গলার স্বর কিছুটা গম্ভীর করে বললেন, আমার এক কলিগ আছেন, তার মেয়েটি মাশাল্লাহ একদম রূপবতী, তেমনই গুণবতী। তুমি যদি রাজি থাকো অভি, আমি তবে কথা এগোতে পারি। অভি গ্লাসটা হাতে নিয়ে এক ঢোক পানি খেলো। নিষ্পৃহ কণ্ঠে জবাব দিল, না বাবা, এখনই না।
সময় হলে আমি নিজেই তোমাদের জানাবো। আহান তখনও মিশার প্রতিক্রিয়ার ওপর নজর রেখেছিল। মিশার আঙ্গুলগুলো থরথর করে কাঁপছে, প্রতিটি শব্দ ওর কানে তপ্ত সীসার মতো বিঁধেছিল। একসময় সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে গেলে অর্ধেক খাওয়া ফেলে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মিশা। সালমা ভ্রু কুঁচকে রাগী গলায় বলে উঠলেন, কিরে মিশা, খাবার ফেলে কোথায় যাচ্ছিস? মিশা কারো চোখের দিকে তাকানোর সাহস পেল না। পেট ভরে গেছে আম্মু, আর খেতে পারবো না। বলেই হাত ধুয়ে সিঁড়ি বেয়ে ওপরে নিজের রুমে চলে গেল সে। গভীর রাত, চৌধুরী বাড়ির প্রতিটি ঘরে অন্ধকার জেঁকে বসেছে। কেবল করিডোরের শেষ মাথায় একটা ম্লান হলুদ আলো টিমটিম করে জ্বলছে, যেন কোনো বিষণ্ণ স্মৃতির প্রহর গুনছে। মিশা অতি সন্তর্পণে পা ফেলে ছাদে উঠে এলো। ছাদ জুড়ে আর চাঁদের আলোর প্লাবন, যেন আকাশের সমস্ত রূপালী বিষাদ উপচে পড়ছে এই কংক্রিটের জমিনে। মিশার পরনে অভির দেওয়া সেই আকাশি রঙের শাড়িটা অষ্টাদশীর কাঁচা মনে আজ এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় বইছে। শরীরের শিরা উপশিরায় হাজারো আর্তনাদ হাহাকার করে ফিরছে, কিন্তু বাইরে সে নিথর, পাথরের মতো শান্ত। তার ডাগর চোখে নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে নিঃশব্দে, যাকে সে হৃদয়ের সবটুকু অর্ঘ্য দিয়ে ভালোবেসেছিল। আর সেই মানুষটি কত নিখুঁত নিপুণতায় তার মরণ পরোয়ানা লিখে দিল। মিশা আকাশের নীলিমায় দৃষ্টি স্থির করে ফিসফিসিয়ে বলতে লাগলো, অষ্টাদশীর হৃদয়ে ফোটা প্রথম প্রেমের ফুল ঝরে গেছে। তাকে আর পাওয়া হলো না, সে আর আমারও হলো না, আমাদের আর সংসার হলো না। হৃদয়টা ব্যথায় ভরে গেছে, তার কথার তীব্র আঘাতে হৃদয়টা ভেঙে গেছে। তাকে নিয়ে দেখা হাজারো স্বপ্ন অপূর্ণই রয়ে গেল, তবু মন যে চায়, মানতে চায় না। নিষ্ঠুর নিয়তি, নিয়তি আমার বেলায় একটু বেশি স্বার্থপর। তবু শুনুন নির্দয় পুরুষ, আজও ভালোবাসি আপনাকে। হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তার ব্যথা যে ভয়ঙ্কর, সহ্য করা যায় না একদমই। কিন্তু এই ব্যথা তাকে স্পর্শ করতে পারেনি। তবুও আজও আপনি প্রিয়, আপনার জায়গাটা আলাদা। এই জায়গায় আর কেউ ঠাঁই পাবে না। চূর্ণ বিচূর্ণ হৃদয়ের ভগ্ন স্তূপে দাঁড়িয়ে আজও বলতে চাই, ভালোবাসি আপনাকে। আমার এই রক্তক্ষরণ আপনাকে শোভে না আমি জানি, তাই অভিশাপ নয় বরং প্রার্থনা করি, আপনার ওই কাঙ্ক্ষিত সুখী হোক আপনার মরণ ব্যাধি, ওই সুখী হোক আপনার চিরস্থায়ী অসুখ। অসহ্য এক যন্ত্রণায় মিশা ছাদে হিমশীতল মেঝেতে শুয়ে পড়ল। ওপরের ওই বিশাল আকাশটাকে আজ বড্ড অচেনা মনে হচ্ছে। বুক চিরে আসা কান্নাটাকে গানের সুরে বেঁধে সে খুব ধীর লয়ে গাইতে লাগলো, যেন প্রতিটি শব্দ তার আত্মার এক একটি দীর্ঘশ্বাস। গানের সুরটা শেষ হওয়ার আগেই মিশার চোখ ভেঙে জল এলো। সে হাত দিয়ে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। যে মানুষটাকে ঘিরে সে তার পুরো পৃথিবী সাজিয়েছিল, সে মানুষটাই আজ তাকে এক আকাশ সমান শূন্যতা উপহার দিয়ে নিজের পথ বেছে নিয়েছে। অষ্টাদশীর এই নিঃশব্দ আর্তনাদ শোনার মতো আজ এই ছাদে কেউ নেই। কেবল সাক্ষী হয়ে রইল ওই দূর আকাশের ম্লান চাঁদটা। ছাদের দরজার কবজায় মরচে ধরার শব্দটা মিশার কানে পৌঁছলো। ভারী কদম ফেলে কেউ একজন এগিয়ে আসছে। স্তব্ধতা ভেঙে ভেসে এলো সেই অতি পরিচিত গম্ভীর কণ্ঠস্বর। এত রাতে এখানে কি করছিস? পাগল হলি নাকি? রুমে যা। মিশা চিনতে এক মুহূর্তও দেরি হলো না, উঠে বসলো। চাঁদের আলোয় তার ভেজা মুখটা আরো ফ্যাকাশে লাগছে। ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ হাসি ঝুলিয়ে সে জবাব দিল, পাগল আর বেহায়া দুটোই হয়ে গেছি আহান ভাই। আহান কিছুটা থমকে দাঁড়িয়ে তারপর নিঃশব্দে মিশার পাশে এসে বসলো। তার কণ্ঠে এবার অকৃত্রিম স্নেহের সুর। তুই বেহায়া এটা কে বললো তোকে? দেখ মিশা, আমি তোর অনুভূতির মর্যাদা দেই, কিন্তু তুই আমার কাছে যা চাইছিস তা দেওয়া আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। তুই কতটা কষ্ট পাচ্ছিস সেটা আমি অনুভব করতে পারছি। মিশা সামনের দিকে তাকিয়ে পাথরের মতো স্থির হয়ে রইল। আহান আবারও বলল, প্লিজ কাঁদিস না মিশা, পারলে আমাকে ক্ষমা করে দিস। দেখবি তোর জীবনে আমার চেয়েও ভালো কেউ আসবে, অনেক সুখী হবি তুই। আহানের এই আচমকা মায়াভরা কথাগুলো মিশার বুকের ভিতর জমা হওয়া কান্নার বাঁধটা ভেঙে দিল। সে আর নিজেকে সামলাতে পারল না, ডুকরে কেঁদে উঠে সব না বলা জমানো অভিযোগের ডালি খুলে বসলো। এই মানুষটাকে আর কোনো দিনও ভালোবাসি বলা হবে না। সে ঝাপসা চোখে আহানের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না আহান ভাই। আর শুনুন, ভালোবেসেছি, বাসি এবং আজীবন বেসে যাব। আপনি আমার হলেন কি হলেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না।
আর ভালো থাকার কথা বলছেন? আপনি তো আমার সুখ ছিলেন। আপনাকে ভেবে আমি তপ্ত জ্বরের ঘোরেও স্বর্গীয় শান্তি পেতাম। যেখানে আপনিই নেই সেখানে সুখ খোঁজাটা কি বোকামি নয়? আহার নিশ্চুপ শেষ চোখ ছোট করে এই ব্যর্থ প্রেমিকের হাহাকার দেখছে। মনের ভিতর এক অদ্ভুত প্রশ্ন তোলপাড় করছে, এই মেয়েটা তাকে কেন এত ভালোবাসে? বিনা স্বার্থে, বিনা দাবিতে। এক মুহূর্তের জন্য ওর খুব ইচ্ছে হলো মিশাকে আগলে ধরতে, খুব যত্ন করে বুকে টেনে নিতে, কিন্তু পরক্ষণেই নিজের বিবেককে শাসন করল সে। না, এটা হওয়ার নয়। মিশা হঠাৎ উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে আহানের দিকে তাকিয়ে বলল, এসব নিয়ে আর ভাববেন না আহান ভাই। আপনি নতুন জীবন শুরু করেছেন। যাকে ভালোবাসেন তাকেই পাচ্ছেন। শুধু শুধু আমার কথা ভেবে সময় নষ্ট করবেন না। আমি কে? আমি কেউ না। কথাটা বলেই মিশা দ্রুত পায়ে ছাদ থেকে নিচে নেমে গেল। নিজের রুমে ঢুকেই সদরে দরজা আটকে দিয়ে সে যেন পৃথিবী থেকেই নিজেকে বিচ্ছিন্ন করে নিল। আহান কতক্ষণ ওভাবেই বসে রইল, তারপর ছাদের রেলিংয়ের কাছে গিয়ে একটা সিগারেট ধরালো। সে নীলাকে ভালোবাসে, তাকে ছাড়া জীবন কল্পনাই করা যায় না, কিন্তু মিশার ওই আর্তনাদ যেন বিষাক্ত ধোঁয়ার মতো তার বুকের ভেতরটা ভারী করে দিচ্ছে। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ ধোঁয়া ছেড়ে সে ভাবল, কিছু কিছু ঋণের কোনো শোধ হয় না। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমের বাতাসের ভারী নিস্তব্ধতা ভেঙে হাহাকার উঠল। শফিক চৌধুরী যখন বিধ্বস্ত অবস্থায় ফিরলেন, তখন তার হাতে ব্যবসার লাল বাতি জ্বলার খবর। কিন্তু বাড়ির সামনের গেটে মিশার রক্তাক্ত শরীর দেখে সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। মিশার বাহু দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে, যন্ত্রণায় তার ফ্যাকাশে মুখ নীল হয়ে গেছে। জাহানারা সালমা পাগলের মতো দৌড়ে এসে মিশাকে ঝাপটে ধরলেন। মিশা, মিশা, কি হয়েছে তোর? মিশা যন্ত্রণায় গোঙাতে গোঙাতে বলল, কলেজ গেট থেকে কালো একটা গাড়ি যে বাবুকে তুলে নিয়ে গেল। আমি আটকাতে গেলে ওরা আমার উপর গুলি চালায়। শফিক চৌধুরী দ্রুত মিশাকে হাসপাতালে নিয়ে গেলেন। অভি আর আহান এক মুহূর্ত অপেক্ষা করল না, জেবাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রুবাই যে এতটা নিচে নামতে পারে সেটা তাদের ধারণার বাইরে নয়। শহরের নির্জন এক কারখানার পেছনে যখন ওরা পৌঁছালো, তখন চারিদিক নির্ঝুম। হঠাৎ করেই এক ঝাঁক বুলেট ধেয়ে এলো। আহান কিছু বোঝে ওঠার আগেই একটা বুলেট তার বুক ভেদ করে চলে গেল। আহান! অভি চিৎকার দিয়ে উঠল। লুটিয়ে পড়া ভাইয়ের রক্তাক্ত শরীর আগলে ধরল অভি। অদ্ভুতভাবে আহানের গুলি লাগার পরই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। অভি আর কিছু না ভেবে আহানকে নিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। হাসপাতালের এমার্জেন্সিতে করিডর এখন চৌধুরী পরিবারের কান্নার রোলে ভারী হয়ে উঠেছে। আহানকে যখন অপারেশন থিয়েটারে ওটিতে ঢোকানো হলো, তখন বাইরে জাহানারা বেগম অভির কলা ধরে চিৎকার করে কাঁদছেন। কেন ওকে নিয়ে গেলি ওই জমের দুয়ারে? কেন আমার মামুনিকে ফিরিয়ে আনলি না সুস্থভাবে? শফিক চৌধুরী পাথরের মতো দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, তার দুই চোখ বেয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ছে। মিশা তখন পাশের কেবিনে ড্রেসিং করাচ্ছিল। আহানের গুলি লাগার খবরটা ওর কানে পৌঁছতেই সে যেন মুহূর্তে অন্য মানুষ হয়ে গেল। শরীরের সব যন্ত্রণা ভুলে সে পাগলের মতো করিডরে ছুটে এলো। নার্সরা ওকে আটকানোর চেষ্টা করেও পারল না। আহান ভাই, আমার আহান ভাই কোথায়? মিশার আত্মচিৎকারে হাসপাতালের দেওয়ালে প্রতিধ্বনি হতে লাগলো। সে আছাড় খেয়ে পড়ল অপারেশন থিয়েটারের দরজার সামনে। আমার আহানের কি হয়েছে? ও আহান ভাই, আপনি না থাকলে আমি কাকে নিয়ে বাঁচবো? সবাই শুনুন, আমি আহান ভাইকে ভালোবাসি। আমি ভালোবাসি, ওর কিছু হতে পারে না। মিশা তখন পুরোপুরি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ও আহান ভাই, আপনি আমার না হলেন তাতেও আমার কোনো অভিযোগ নেই। আপনি অন্য কাউকে বিয়ে করুন, সুখে থাকুন, শুধু চোখ মেলে একবার তাকান। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি আপনার সামনে যাব না। শুধু আপনি বেঁচে ফিরুন আহান ভাই।